হঠাৎ সেই দৃশ্য মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরের খাটেই শুয়ে আছি, আর পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা করেছ ওই আমার বাস্তুটা ছিল। নমস্কার। গল্প, কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্নতত্ত্ব। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে প্রত্নতত্ত্ব। আমি এই গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডক্টর সুকুমার সেনের নাম সুপরিচিত। ডক্টর সেন অনেকদিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সকেভেশনের সময় তিনি স্পনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্ত যুগের মূর্তিশিল্প, ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ, তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান পর্যন্ত ছিল না। এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপর টিকিট এঁটে দিতেন। বৌদ্ধ মূর্তি তারা। দিন কতক পরে এ বর্ণনা তার মনোপুত হতো না। তিনি আপন মনে বলতেন, এটা ললিত ক্ষেপ বোঝ হলে তারা কি করে হবে? তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিটোপিট ভালো করে দেখতেন। মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এই হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল। বেশ বোঝা যাচ্ছে কিন্তু। তারপর আবার পুরনো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জম্ভলা। তার এই ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ ওসব চালাকিবাজি রে বাবু, চালাকিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল? ওরা আজ খোড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া, এটা অশোকের অস্তাবলের কোণ। দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে নাকি গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই, কিছু নয় রে বাপু, ওসব চালাকিবাজি। তবে এসব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্রবউ সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, আমি তখন একটা রাষ্ট্র বিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খানিকক্ষণ খোঁজ গল্প করে সেখানে সারা দিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যর্থ হয়ে পড়েছেন। সে কথার পর ডক্টর সেন বললেন, তো চা নাই, একটা গল্প শোনো। এটা আমি কখনো কারোর কাছে বলিনি, তবে সোনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছিল। দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনবার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু শুনে থাকবে। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক দিন ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না।
ঢাকা মিউজিয়াম থেকে সেবার সেই ঢিবিটা খোঁড়বার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তুত হয়, কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না, ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো। আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আর একটা ঠিক তেমনই ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে, তা প্রায় মজে এসেছে। ঢিবি দুটো খুব বড় বড়। ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকে ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম। পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, তার পিছনে ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা কত কটা নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা আন্দাজে আর কিছুটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সক্যাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডাব্লিউ থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোলবাটির ভিটা। কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকর বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি। তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কলঙ্কারের ভিটা। কিন্তু যাক সে কথা, আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। আর আমি যা জানতে পেরেছি, পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছু বলতে পারেননি। আমি জোর করে বলতে পারি, কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম, সেইটাই বলবো। কিছুকাল ধরে ঢিবির ওপরকার বন কাটানো হলো। তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের বাবু ছিলেন। তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তারই আগ্রহে ও উৎসাহে আমরা এই কাজে হাত দিই। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি, অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোলো একটা ঘট, মাটির ঘট। ওই রকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কি না জানি না। ঘটের গলার নিচে থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল, সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় আধ ঘট কড়ি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো জানো তো। কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে। সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরোতে লাগলো। আরও মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মরিচ ধারা লাল রঙের তলোয়ার, একটি প্রদীপ, ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প, অতএব এইটাই ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলে কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি।
মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে যদি দেবমূর্তি হতো, তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো, তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বৎসর ধরে পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি? বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল। অল্পক্ষণ, খুব অল্পক্ষণের জন্যে মনের মধ্যে এক অপূর্ব ভাব জাগল। সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটল সে দেবমূর্তির, তার মুখের দৃঢ় রেখাগুলির, দেহের গঠনের শিল্পভঙ্গির, হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর ধরনের, সকলের ওপর মূর্তির মুখের সেই হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করছে, তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হলো। জয় হোক, জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসেই আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রুরেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটির ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটি গুপ্তযুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি। এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতে পারলাম। পাথরের মূর্তির মাথার ওপর ওই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি। এ আমি অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধেবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি। অপরের কাছে এ কথা বলতে আমার বাধে, কারণ তারা আমায় বিশ্বাস করবেন না। অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো, ফুল, ঘি, চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে দিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না। মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে, তার মস্তক মুণ্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল। বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছলাম। ঘরে কোথাও কেউ নেই। ভাবলাম, আরে গেল যা, রাত দুপুরের সময় এ যে দেখছি ছোটবেলাকার সেই আবু বেন আঢেম। খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘোরে কীরকম চোখের ধাঁধা দেখে থাকবো। তারপর আবার শুয়ে পড়লাম। একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা।
এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলল। তারপরই দেখি সেই মুণ্ডিত মস্তক পীত বসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরও কতকগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথরে বাঁধানো কত চত্বর, কত গম্বুজ দেউল, অনেক মুণ্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তারই ছাত্র। অশোককুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্ত পুষ্পগুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা, উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারী, জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ, সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহ সৈনিকরা দাঁড়িয়ে। তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে। মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক। তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার ঝুলছে, গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটল সুন্দর হাতটি যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল, শীতে দাঁতে দাঁত লাগলো, পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য, ওপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট। সামনে পিছনে সুউচ্চ পর্বতের চূড়া, সামনে এক সংকীর্ণ পথ একে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে গিয়ে উঠেছে। এক দীর্ঘ দেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণরত হিম বৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথে চলছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের ওপর এসে পড়েছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন। বহু দূরের এক সুউচ্চ তুষার মণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল। তারপরই চোখের সামনে এ যেন আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা। খড়ের ঘরের পেছনে ছায়াগহন বাঁশবনে বিকাল নেমে আসছে। বইচি ঝাপে শালিক দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোন গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতন কালো ভাব গম্ভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সেই দৃশ্য মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরের খাটেই শুয়ে আছি, আর পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন।
তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তু ভিটা ছিল। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ, এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে, এবং এই জন্যেই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রী জ্ঞান। নয়পাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সঙ্ঘস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান সাক্ষ্যশ্রীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্যে। আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়। আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়েছে। ছেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌর মগধ বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন, আমি তখন নালন্দার অধ্যাপক। মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহ পালের যে বিবাহ হয়, আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি, এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। ওই মূর্তিটির টানেই অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমায় নাস্তিক বলতো, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম। তার উপর সাধারণ ভাবের ধর্মবিশ্বাস আমার ছিল না। যে অরুণোচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংঘারাম আমাদের সময় সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞানী তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্যও নির্দিষ্ট আছে।
অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন? কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডক্টর সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, তা মূর্তিটা কোথায় সেনবাবু? ডক্টর সেন বললেন, ঢাকা মিউজিয়ামে।